বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাস কার্যক্রম শুরু করছি। বরাবরের মতোই আমরা যে বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, আজকেও আমরা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রায় 10টি ক্লাস সম্পন্ন করেছি বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের উপর, এবং আজকেও আমরা বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের 11তম ক্লাস হচ্ছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানতে পারবো এবং আলোচনা করব সেটি হচ্ছে টেকসই উন্নয়নের শর্তাবলী সমূহ আলোচনা করো। এরপরে আমরা জানবো জোট নিরপেক্ষ আন্দোলন কি, এরপর আমরা জানবো ওআইসি এর লক্ষ্য ও উদ্দেশ্য কি। এই তিনটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে টেকসই উন্নয়নের শর্তাবলী সমূহ আলোচনা করো। টেকসই উন্নয়নের শর্তাবলী সমূহ আলোচনা করো। আমি একটু গত ক্লাসের দিকে যাচ্ছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে টেকসই উন্নয়ন কি। আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি ওই টেকসই উন্নয়ন। আমরা বলেছিলাম যে টেকসই উন্নয়ন কি, মূলত কোন একটি উন্নয়নের ধারাবাহিকতাকে স্থায়িত্বকরণ বা স্থায়ী রূপ দেওয়ার নামই হচ্ছে যে টেকসই উন্নয়ন, অর্থাৎ উন্নয়নের অবকাঠামোর একটা স্থায়ী রূপ দেওয়াটাই হচ্ছে যে, অর্থাৎ যে উন্নয়নটা ভবিষ্যতের জন্য কাজে দিবে, অর্থাৎ যে উপকরণগুলো আছে, আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, এই প্রাকৃতিক সম্পদগুলোকে এমন ভাবে ব্যবহার করা যাতে ফিউচার অর্থাৎ ভবিষ্যতে যাতে নতুন প্রজন্মরা এসে সুবিধা ভোগ করতে পারে, এই ধরনের চিন্তাধারার মাধ্যমে উন্নয়ন, যে কাঠামো উন্নয়ন, যে কাজ, এই কাজগুলোকে যখন স্থায়ী রূপ দিবে তখনই তাকে টেকসই উন্নয়ন বলা হয়, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই বিষয়ে আমরা পড়েছিলাম যে 1983 সালে বিশ্বব্যাপী অভিন্ন কৌশল নির্ধারণের জন্য গঠিত হয় পরিবেশ ও উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক কমিশন গঠন করা হয়, যেটাকে আমরা বলেছিলাম ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট নামে। তাহলে 1983 সালে এই টেকসই উন্নয়নকে কার্যকর করার জন্য ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট নামের একটি আন্তর্জাতিক কমিশন গঠন করা হয়। এবং আমরা বলেছিলাম যে এই টেকসই উন্নয়নটা কি, আমরা যদি একটু বলি তাহলে এটাই বলা যায় যে পরিবেশের ধ্বংস সাধন না করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করাকেই টেকসই উন্নয়ন বলা হয়। অর্থাৎ এমন কোন উন্নয়ন কাজ পরিচালনা না করা, যে উন্নয়ন কাজ করতে গিয়ে পরিবেশের ধ্বংস সাধিত হয়, যেটি ভবিষ্যতে অর্থাৎ পরবর্তীতে আমাদেরকে খারাপ ফলাফল ভোগ করতে হয়। উদাহরণ হিসেবে আমি নিয়েছিলাম যে আমরা যদি ব্যাপক পরিমাণে যদি আমরা বৃক্ষ নিধন করি, কোনো ধরনের বৃক্ষ রোপণ না করে যদি বৃক্ষ নিধন করি, তাহলে গাছের পরিমাণ যদি কমে যায় তাহলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। আবার সাথে সাথে আমরা দেখি বর্তমান সময়ে যেভাবে পাহাড় কেটে বিভিন্ন আবাসিক প্রকল্প হতে শুরু করে শিল্প কারখানা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে, এটাও কিন্তু একটা উন্নয়ন। যে পাহাড় কেটে পাহাড় সমতল করে শিল্প কারখানা, আবাসিক প্রকল্প স্থাপন করা, এটাও একটা উন্নয়ন। কিন্তু এই যে পাহাড় মাত্রাতিরিক্ত ভাবে পাহাড় কেটে সমতল তৈরি করা, এই বিষয়টা আবার আমাদের জন্য হুমকি স্বরূপ। কেন? কারণ পাহাড় মাত্রাতিরিক্ত ভাবে যদি পাহাড়গুলো কেটে ফেলা হয় তাহলে ভূমিকম্পের সময় মাত্রাতিরিক্ত ভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। আবার আমরা দেখি যে আমরা বৃক্ষরোপণের দিকে মনোযোগী না হয়ে আমরা দেখি যে দালান নির্মাণের প্রতি মনোযোগী হয়ে গিয়েছি। আবার অনেক সময় দেখি বিভিন্ন মিল কারখানার ধোঁয়া আমরা উপরের দিকে দিয়ে দিচ্ছি, আমরা মনে করছি যে এটা তো মানুষের নিচে আসতেছে না, এটা তো উপরে বাতাসের সাথে মিশে যাচ্ছে। কিন্তু আফটার অল ওই ধোঁয়াটা বাতাসের সাথে মিশে আমরাই কিন্তু এটা গ্রহণ করছি, বায়ুটা আমরা গ্রহণ করছি। ঠিক সবগুলা দূষিত বায়ু মিশে আমার শরীরের মধ্যে প্রবেশ করছে। ফলে বর্তমান সময়ে আমরা দেখি যে এই যে ধোঁয়ার কারণে বিভিন্ন পরিবেশ বিপর্যয়, আমরা যদিও বা বাংলাদেশে 6 ঋতুর দেশ, কিন্তু দেখা যায় যে আমরা এখন 6 ঋতু উপলব্ধি করতে পারি না। এটার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে আমরা উন্নয়নের দিকে ধাবিত হয়ে টেকসই উন্নয়নের দিকে পরিকল্পনা না করে শুধুমাত্র উন্নয়ন নিয়ে আমরা ব্যস্ত থাকার কারণে আজকে আমরা এই সিচুয়েশনের মধ্যে অবস্থান করেছি। আবার আমি একটা উদাহরণ দিয়েছি যে বর্তমান সময়ে কৃষি ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষি কাজ যারা করতো তারা অত্যন্ত সৎ উপায়ে কৃষি ফলন উৎপাদন করত। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি মুরগি হতে শুরু করে মাছ হতে শুরু করে প্রত্যেকটা সব শাকসবজি এই ফরমালিন ব্যবহার করে কিংবা
ইনজেকশন ব্যবহার করে, বিভিন্ন মেডিসিন ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে মাছ মুরগির বৃদ্ধিকরণ করা হচ্ছে। আবার পাশাপাশি আমরা দেখি যে ফসল উৎপাদনের ক্ষেত্রে এখন হাইব্রিড চাষের মাধ্যমে অধিক উৎপাদন করে অধিক লাভের আশায়, কম খরচে অধিক উৎপাদন করে লাভের আশায় দেখা যাচ্ছে আমরা হাইব্রিডের দিকে ধাবিত হচ্ছি। যার ফলে আমরা বলছি যে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা উন্নয়ন। অবশ্যই আমরা উন্নয়ন, যেহেতু জনসংখ্যা বেশি সে কারণে উৎপাদন আমরা বৃদ্ধি করতে পেরেছি। কিন্তু এটি আমরা আফটার অল প্রত্যক্ষভাবে একদম সরাসরি এটা আমরা সাফার করি, যার কারণে আমরা দেখি যে এই ধরনের উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে, মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা যখন উন্নয়নের দিকে ধাবিত হয়েছি, টেকসই উন্নয়নের কথা চিন্তা না করে আমরা যখন এইসব উৎপাদন করতে গিয়ে মেডিসিনের প্রতি ধাবিত হয়েছি, তখন দেখা যায় আমাদের মধ্যে ওই খাবারগুলো গ্রহণ করার পর, আজকে তুমি আপেল বলো, যে কোনো ফ্রুটস এর মধ্যে ফরমালিন ইউজ করা হচ্ছে, ইনজেকশনের মাধ্যমে তাড়াতাড়ি একটা ফলকে পাকানো হচ্ছে। তুমি দেশি কলা কিনতে যাও, সেখানের মধ্যেও ফরমালিন দিয়ে খুব দ্রুত গতিতে পাকানো হচ্ছে। তো আমরা এগুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের শরীরের মধ্যে ওই মেডিসিনটা আমরা খাচ্ছি উপকারের জন্য, কিন্তু এটা শরীরের মধ্যে যখন প্রবেশ করছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি এটার ফলাফল কিভাবে বুঝবো, সেটা হচ্ছে যে কি আমরা দেখি কম সময়ের মধ্যে আমাদের 40, 45, 50 হলেই দেখা যায় যে কি যে বিভিন্ন রোগে আক্রমণ করে, কারো কোমরের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো আক্রমণ করে। এটার পিছনে একমাত্র কারণ হচ্ছে ওই যে আমরা ফরমালিনটা ইউজ করি, মেডিসিনটা ইউজ করি, সে কারণে আমরা পরিপূর্ণভাবে কি করতে পারি না, সঠিক খাবারটা গ্রহণ করতে পারি না, আর এটা সাফার বুক করতেছি আমরা। তাহলে এই যে টেকসই উন্নয়ন, আমরা যদি টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এই উন্নয়ন কাজগুলো যদি করতাম, খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতাম, কৃষি উৎপাদন বৃদ্ধি করতাম, তাহলে আমরা বর্তমান সিচুয়েশনে এসে এই অবস্থায় কখনোই পড়তাম না। যাই হোক, আমি কথাগুলো বলেছি টেকসই উন্নয়ন বোঝানোর জন্য, অর্থাৎ এটাই বোঝাচ্ছি যে উন্নয়ন পরিবেশের কোনো ধ্বংস সাধন না করে যেই উন্নয়ন সাধিত হয় তাকেই মূলত এখানে টেকসই উন্নয়ন বলা হয়ে থাকে। অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি করবে না, গঠনমূলক উন্নয়ন সাধন করে থাকবে। তাহলে আমরা টেকসই উন্নয়ন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলাম যে কি, যে উন্নয়ন পরিবেশের ক্ষতি সাধন না করে ভবিষ্যতের জন্য কাজ করে থাকেন, পরিকল্পিত গঠনমূলক কাজ পরিচালনা করে থাকেন, তাকে টেকসই উন্নয়ন বলা হয়ে থাকে। এবার আমরা স্ক্রিনে চলে যাই, আমাদের যে মূল প্রশ্ন, টেকসই উন্নয়নের শর্তাবলী সমূহ। প্রাসঙ্গিকতায় আমরা লিখতে পারি যে উন্নয়ন ধারণার বর্তমান সংস্করণ হচ্ছে টেকসই উন্নয়ন। অর্জিত মানবিক উন্নয়নকে স্থায়িত্ব দেওয়ার জন্য টেকসই উন্নয়ন ধারণার উদ্ভব। টেকসই উন্নয়ন হচ্ছে উন্নয়নের সেই ধারণা, যে ধারণা উন্নয়নকে স্থায়ী রূপ দিতে চায়। টেকসই উন্নয়ন হচ্ছে পরিবেশের ক্ষতি সাধন না করে গঠনমূলক উন্নয়নকে টেকসই উন্নয়ন বলা হয়। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে কি, যে টেকসই উন্নয়নের শর্তাবলী সমূহ কি কি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেকসই উন্নয়নের শর্তাবলী সমূহ কি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে টেকসই উন্নয়নের শর্তাবলীর মধ্যে সর্বপ্রথম আছেন নারীর ক্ষমতায়ন, এরপরে শিশু, তারপরে হচ্ছে যুবক, এরপরে আদিবাসী ও তাদের সম্প্রদায়, বেসরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, শ্রমিক ও শ্রমিক সংঘ, ব্যবসায়ী ও শিল্প, এরপরে হচ্ছে কৃষক, এবং সর্বশেষ হচ্ছে বৈজ্ঞানিক ও প্রকৌশল। তাহলে টেকসই উন্নয়নের শর্তাবলীর মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে নারীর ক্ষমতায়ন। টেকসই উন্নয়ন, স্থায়ী উন্নয়ন পরিকল্পনা করতে গেলে অবশ্যই নারীর ক্ষমতায়ন আমরা কি করতে হবে, প্রদান করতে হবে। এই নারীর ক্ষমতায়ন কি? এই নারীর ক্ষমতায়ন হচ্ছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, অর্থাৎ তাদেরকে ওই পরিবেশটা সৃষ্টি করে দিতে হবে যে পরিবেশের মধ্যে নারীরা কি করতে পারবে, নিরাপদে নিশ্চিন্তে কি করতে পারবে, উন্নয়ন কার্যে অংশগ্রহণ করতে পারবে, এবং তাদের যে দক্ষতা রয়েছে, তাদের যে মেধা রয়েছে, ওই মেধার মাধ্যমে দক্ষতার সাথে বিভিন্ন কর্ম পরিকল্পনায় তারা কি করতে পারবে, তাদের পরামর্শ প্রদান করতে পারবে। তাহলে এটাই হচ্ছে যে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন মানে এই নয় যে প্রত্যেকটা বিষয়ে আন্দোলন করবে কিংবা মাত্রাতিরিক্ত ভাবে অন্যের উপর চাপ প্রয়োগ করবে, সেটি নয়। মূলত এখানে নারীর ক্ষমতায়ন বলতে যে জিনিসটা বোঝাচ্ছেন, আমরা এই নারীর ক্ষমতায়নটাকে একটা ভিন্ন রূপে প্রদান করেছি। নারীর ক্ষমতায়ন বলতে তাদেরকে একটা পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। আমি তাকে কাজ দিয়ে দিলাম যে তুমি এই কাজটা করো, কিন্তু তাকে ওই কাজটা করার জন্য আমরা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি না, যার কারণে বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন কার্যক্ষেত্রে, বিভিন্ন কর্মক্ষেত্রে নারীরা লাঞ্ছিত হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে
নারীরা শুধুমাত্র নারীর ক্ষমতায়নের জন্যই আন্দোলন করছেন, কিন্তু নারীর ক্ষমতায়ন পাওয়ার জন্য যে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা দরকার, ওই সুষ্ঠু পরিবেশের জন্য তারা কখনোই আন্দোলন করছেন না। তারা শুধুমাত্র তাদের ক্ষমতায় দরকার। এখন কিছু কিছু নারী হয়তো ওই ক্ষমতাটা গ্রহণ করতে পারছেন, কিন্তু সব নারীর পক্ষে কখনোই সম্ভব নয় একটা উচ্ছৃঙ্খল পরিবেশের মধ্যে তার ক্ষমতাটা বুঝে নেওয়া। সেজন্য বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে যে জনসংখ্যা আছে তার অর্ধেক হচ্ছেন যে কি নারী। অর্থাৎ এই আমরা যদি নারী পুরুষের সমন্বয়ে যদি আমরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডের এবং ভবিষ্যৎ পরিকল্পনা যদি একসাথে করি, তাহলেই মূলত এই টেকসই উন্নয়ন পরিকল্পনা কার্যকর করা সম্ভব হবে। এরপরে হচ্ছেন শিশু। টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলেও কিন্তু শিশুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই টেকসই উন্নয়নের পিছনে শিশুরা কিভাবে জড়িত, সেটি হচ্ছে, মনে করো আমি যদি কোনো একটা উন্নয়ন কাজ করতে চাই, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করছি সেটা আমার আমার সন্তানের জন্য উপকারী হবে কিনা। উদাহরণ হিসেবে যদি আমরা নিই, আমাদের নিজেদের মধ্যে একজন বাবা যখন একটা ঘর তৈরি করার সিদ্ধান্ত নেয়, আমি আগে আমার কাঁচা ঘর ছিল, আমি এখন পাকা ঘর করব, ফাউন্ডেশনটা কিরকম হবে, কিংবা কেউ যখন জায়গা কিনে তখন চিন্তা করে যে আমার 3 সন্তান আছে, 3 সন্তানের জন্য ওই জায়গাতে 3 সন্তান অবস্থান করতে পারবেন কিনা। আবার আমি যদি পাকা ঘর নির্মাণ করি, তাহলে কত তলা ফাউন্ডেশন দিতে হবে, যে আমার 3 সন্তান, তাহলে 3 সন্তান 3 তলায় থাকবে, আমাকে 4 তলা ফাউন্ডেশন দিতে হবে। এই যে একটা পরিকল্পনা, এই অর্থাৎ এই টেকসই উন্নয়নের সাথে কিন্তু শিশু জড়িত, অর্থাৎ আমার সন্তান জড়িত। তো আমি যখনই কোনো পরিকল্পনা গ্রহণ করছি, তখনই আমার সন্তানের কথা চিন্তা করে আমি কি করছি, সিদ্ধান্তটা গ্রহণ করছি। আবার আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, তখন আমি সাথে সাথে চিন্তা করছি যে আমার যে অর্থ উপার্জন হচ্ছে, এই উপার্জনের অর্থ টাকা থেকে আমি একটা ডিপিএস করে রাখবো আমার সন্তানের পড়ালেখার জন্য। এই যে একটা পরিকল্পনা, ঠিক টেকসই উন্নয়নের ক্ষেত্রেও এই শিশু দ্বারা এই জিনিসটাই বোঝানো হচ্ছেন যে কি, যে কোনো উন্নয়ন কাজ করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের যারা সন্তান আসবেন কিংবা সন্তান, তারা পরিবেশ দূষণের শিকার হচ্ছেন কিনা, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলেছি, সেই জিনিসটা আমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে। কারণ শিশুরা সামাজিক পরিবেশের সাথে মিশেই মূলত কি করে থাকেন, গড়ে ওঠেন। একটা শিশু যদি সঠিকভাবে সামাজিক প্রথা রীতিনীতি যদি না পায়, তাহলে ওই শিশু কখনোই কি হবে না, পরিপূর্ণভাবে বড় হতে পারবে না। আর সে যদি পরিপূর্ণ সামাজিক শিক্ষা গ্রহণ করে যদি সে উপরের দিকে উঠতে না পারে, তাহলে তার দ্বারা টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে না। কেন? কারণ আমি যদি আমার মধ্যে যদি টেকসই উন্নয়ন সহ পরিবেশ ধ্বংস করার মতো কাজ থেকে আমি যখন বিরত থাকবো না, তখন আমার সন্তান সবসময় আমাকেই ফলো করবে। তখন আমার সন্তান বড় হয়ে ঠিক একই কাজটাই করবে, যে আমি সিদ্ধান্ত, আমার সন্তান দেখেছে যে আমি যখন সিদ্ধান্ত গ্রহণ করেছি, তখন আমি চিন্তা করিনি এটা পরিবেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে, আমি চিন্তা করেছি এটা করলে আমার লাভ হবে। তখন একইভাবে দেখা যাচ্ছে যে কি, যে এই সেজন্য বলা হচ্ছে মূলত টেকসই উন্নয়নের বাস্তবায়ন করতে গেলেও শিশুরা অনেকটাই গুরুত্বপূর্ণ। এরপরে বলা হচ্ছে যুবক। টেকসই উন্নয়ন কার্যকর করতে গেলে যুবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ যুবকদেরকে যদি আমরা টেকনিক্যাল প্রশিক্ষণ প্রদান করতে পারি, অর্থাৎ কারিগরি শিক্ষা গ্রহণ করাতে পারি, তাহলে কিন্তু টেকসই উন্নয়নটা কার্যকর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। কারণ আমরা বর্তমান সময়ে দেখি যে শিক্ষার হার সবচাইতে বেশি, বর্তমান সময়ে শিক্ষিত হচ্ছে কিন্তু সুশিক্ষিত হচ্ছে না। যার কারণে আমরা দেখি প্রত্যেকটা রাস্তাঘাটে পদে আমাদের মুরব্বীরা হতে শুরু করে শিক্ষক সমাজ হতে শুরু করে, আজকে আমরা প্রায় সময় দেখি, খুবই লজ্জাকর বিষয় যে আমরা শিক্ষককে পর্যন্ত কি করছি, লাঞ্ছনার শিকারে পরিণত করছি। আমি মনে করছি আমার অনেক শক্তি সামর্থ্য আছে, আমি শিক্ষকদেরকে লাঞ্ছনা করতে পারবো। হ্যাঁ, করতে পারবা, কিন্তু একটা জায়গা থেকে তুমি পরিবেশ নষ্ট করছো। আর তোমার সম্মানের জন্য কখনো একটা শিক্ষক তুমি সম্মান করবা, আর একটা শিক্ষক বসে থাকে না যে তোমার সম্মানের আশায়। সম্মান করো আর না করো, কিন্তু আমি যে জিনিসটা বলছি, যুবকদেরকে যদি সঠিক শিক্ষাটা দেওয়া না হয়, সুশিক্ষাটা দেওয়া না হয়, তাহলে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়। এটা আফটার অল কি জন্য বলেছি, আজকে আমরা দেখি একজন সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, একটা শিক্ষিত সন্তান। আবার একটা সন্তান তার বাবাকে মারধর করছে, তার মাকে মারধর করছে, ঘর থেকে বের করে দিচ্ছে। শুধুমাত্র যে শিক্ষককে লাঞ্ছিত করছে তা না, আমি মনে করি আমার সন্তান
বিশাল ক্ষমতার অধিকারী, রাজনীতির সাথে জড়িত, মানুষকে পিটাই, অনেক ক্ষমতা, এলাকার মধ্যে দাপট কিংবা মহল্লার মধ্যে দাপট, আমার মা বাবা আমরা খুশি হয়ে যায়, কিন্তু এটার আফটার অল যে একটা নির্দিষ্ট সময়ে আমার উপর এসে পড়বে সেই জিনিসটার কথা আমরা চিন্তা করি না। যে জিনিসটা বলেছি, তাহলে যুবকদেরকে যদি আমি কারিগরি শিক্ষা প্রদান করতে পারি, তাহলে তারা কারিগরি শিক্ষা গ্রহণ করে তারা দেশের উন্নয়নে কাজ করতে পারবে। যেমন উদাহরণ হিসেবে আরেকটা কথা চলে আসে টেকসই উন্নয়নে, যে পরীক্ষার ডিউটি যখন দিতে যায় তখন দেখি তারা 1 বছর সময় পাওয়ার পরও একজন আরেকজন থেকে দেখে দেখে আবার নকলও করে টেবিলের মধ্যে লিখতে হয়। তাহলে তোমরা তোমাদের জায়গায় চিন্তা করো, আমি সবসময় এই জিনিসটা চিন্তা করি যে একটা বছর ঘরে বসে থাকার পরও একটা স্টুডেন্ট যদি নকল করতে হয়, একটা স্টুডেন্টকে যদি টেবিলে লিখতে হয়, তাহলে ওই স্টুডেন্ট দ্বারা দেশের কি কল্যাণ সাধিত হবে? দেশের জন্য তো সে কিছু করতে পারবে না। আবার দেখা যায়, আমি সবসময় যে উদাহরণটা দিই, আমাদের বাংলাদেশে প্রতি বছর 15 লাখ হতে 16 লাখ স্টুডেন্ট অনার্স পাস করে বের হয়, মাস্টার্স পাস করে বের হয়, কিন্তু সরকারি বেসরকারি এনজিও মিলে 3 লাখ ধরো কর্মসংস্থান হয়, আরো 13 লাখ করে বেকার, প্রতি বছর 13 লাখ করে জমা হচ্ছে। তাহলে এই সন্তানগুলো কি করবে? সেজন্য আমরা যদি যুব সমাজকে যদি কারিগরি শিক্ষা দিতে পারি, শিক্ষা গ্রহণ করাতে পারি, তাদেরকে যদি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি এবং সাথে সাথে তাদেরকে যদি সুশিক্ষা প্রদান করতে পারি, তাহলে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব। এরপরে হচ্ছে আদিবাসী ও তাদের সম্প্রদায়। টেকসই উন্নয়নের জন্য বলা হচ্ছে আদিবাসী ও তাদের সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ আদিবাসী যারা আছে, আমরা দেখি তারা পাহাড়ে, বন জঙ্গলে তারা বসবাস করছে, তারা খুব মানবেতর জীবন যাপন করেন, তারা শিক্ষা থেকে অনেক দূরে, বিভিন্ন প্রশিক্ষণ থেকে অনেক দূরে। তো আমরা যদি এই আদিবাসীদেরকে, কারণ এই আদিবাসীরা কিন্তু বাংলাদেশের একটি অংশ হিসেবে কাজ করছেন, তারা কিন্তু বাংলাদেশের সবকিছু বুক করছেন, কিন্তু আমরা তাদেরকে কোনো কাজে ইউজ করছি না। তো আমরা যদি এই আদিবাসীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে কারিগরি শিক্ষা সহ শিক্ষার সাথে সম্পৃক্ত করে যদি তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই টেকসই উন্নয়নটা আরো কি হবে, কার্যকরী হয়ে থাকবে। এরপরে হচ্ছে বেসরকারি সংস্থা। দেখা যাচ্ছে আধুনিক সময়ে শুধুমাত্র যে রাষ্ট্রের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছেন তা না, দেশের উন্নয়নের জন্য কিন্তু বিভিন্ন এনজিও সংস্থা, বেসরকারি সংস্থা কিন্তু সরকারের কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। ফলে বলা হচ্ছে যে কি, যে এই টেকসই উন্নয়নের জন্য বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদেরকে যদি একটা গঠনমূলক পরিকল্পনার মাধ্যমে পরিচালনা করা যায়, তাহলে টেকসই উন্নয়ন কার্যকর হবে। কারণ বেসরকারি সংস্থার মাধ্যমেও কিন্তু দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, গৃহায়ন, শিক্ষা বিকাশে তারা কাজ করে যাচ্ছে। এরপরে পূর্ব শর্তের মধ্যে আছে যে স্থানীয় কর্তৃপক্ষ। একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষ থাকে সরকারের মনোনীত। ওই স্থানীয় কর্তৃপক্ষ যদি সঠিকভাবে জনগণকে, প্রত্যেকটা এলাকায় যে স্থানীয় কর্তৃপক্ষ আছে, ওই কর্তৃপক্ষ যদি প্রত্যেকটা এলাকার জনগণকে যদি পরিকল্পনার মাধ্যমে যদি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চালু করেন, তাহলে এই টেকসই উন্নয়নটা দীর্ঘস্থায়ী হবে। এরপরে হচ্ছে শ্রমিক ও শ্রমিক সংঘ। এই শ্রমিক ও শ্রমিক সংঘের মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আমাদের বাংলাদেশের উন্নয়নের পিছনে শ্রমিকের অবদান অন্যরকম একটা অবস্থানে আছেন। কারণ শ্রমিক যদি না থাকতো, তাহলে আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন কিংবা যে অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নটা কখনোই সম্ভব নয়। কারণ একটা শ্রমিক তার পরিশ্রম দিয়েই কিন্তু উৎপাদন কার্য পরিচালনা করছেন। আজকে আমরা দেখি যে গার্মেন্টস শিল্পগুলোতে একটা শ্রমিক যে পরিশ্রম করে সেই পরিশ্রমের পারিশ্রমিক সঠিকভাবে পায় না, যার কারণে দেখা যায় যে আমাদের উৎপাদন ক্ষেত্রে উৎপাদন হচ্ছেন, কিন্তু শ্রমিকদেরকে কি করা হচ্ছে, শোষণ করা হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে, যদি শ্রমিকদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের প্রাপ্য মজুরি যদি প্রদান করা হয়, তাহলে এই টেকসই উন্নয়নটা আরো কার্যকর হবে। কারণ দেখা যায় যে শ্রমিকরা শ্রমিকদের প্রাপ্য মজুরি না পাওয়ার কারণে তারা বিকল্প রাস্তা গ্রহণ করতে বাধ্য হয়, তারা বিভিন্ন অনিয়মের আশ্রয় গ্রহণ করে। সেজন্য বলা হচ্ছে শ্রমিক ও শ্রমিক সংঘ আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা দরকার। এরপরে হচ্ছেন ব্যবসায়ী ও শিল্প। আমরা দেখি যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষুদ্র কুটির শিল্প বিদ্যমান। তো আমরা যদি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য
তাদেরকে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিতে পারি এবং মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারি, তাহলে তারা কি করতে পারবেন? টেকসই উন্নয়নে ভূমিকা পালন করতে পারবেন। অর্থাৎ ব্যবসায়ীদেরকে আমরা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, তারা যাতে আন্তর্জাতিক বিশ্বের সাথে বিভিন্ন পণ্য দ্রব্য আমদানি রপ্তানি করতে পারে সহজে। সেই পরিবেশটা যখন আমি সৃষ্টি করে দিতে পারবো, তখন তাদের ব্যবসায়ী প্রক্রিয়ার মাধ্যমে মাথাপিছু আয় দীর্ঘস্থায়ী হবে এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে কৃষক। বলা হচ্ছে টেকসই উন্নয়নের ক্ষেত্রে কৃষকের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বাংলাদেশের মাথাপিছু যেই আয় হয়, ওই আয়ের বেশিরভাগই কৃষকদের অবদান সবচেয়ে বেশি। তো আমরা যদি কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা সহ কৃষকদেরকে যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষিকার্য সম্পাদন করা যায়, কিভাবে উন্নত জাতের বিভিন্ন বীজ ব্যবহার করে কিভাবে ফলন বেশি বাড়ানো যায় বা উৎপাদন বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে যদি আমরা প্রশিক্ষণ প্রদান করি এবং কি ধরনের রাসায়নিক সার কিংবা মেডিসিন ব্যবহার করলে পণ্যের খাদ্যদ্রব্যের কিংবা উৎপাদিত পণ্যের ক্ষতি হয় না, সে বিষয়ে যদি আমরা প্রশিক্ষণ প্রদান করি, তাহলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। কারণ আমরা যদি তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতে পারি, তাহলে তারা ওই মেডিসিন ব্যবহার করবে সঠিকভাবে। যখন মেডিসিন ব্যবহার করবে, তখন পরিবেশের কোনো ক্ষতি সাধিত হবে না। আর পরিবেশের ক্ষতি সাধিত না হলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। সর্বশেষ হচ্ছে বৈজ্ঞানিক ও প্রকৌশল। আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক ও প্রকৌশল সংস্থা সমূহ টেকসই উন্নয়নের নির্ধারক হিসেবে কাজ করে, কিন্তু এত সব করা সত্ত্বেও তাদের দ্বারা পরিবেশ দূষিত হয়। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বিষয় ব্যবহার করা সত্ত্বেও আমরা দেখি যে তারপরেও পরিবেশ মাত্রাতিরিক্ত ভাবে কি হয়ে যাচ্ছে? দূষিত হয়ে যাচ্ছে। যার কারণে বলা হচ্ছে যে বৈজ্ঞানিক ও প্রকৌশল বিষয়গুলো যদি আমরা দৃষ্টি জ্ঞাপন করি, আমরা যদি সঠিকভাবে এই বিষয়গুলো যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো? যে টেকসই উন্নয়নটা নিশ্চিত করতে পারবো। তাহলে আমরা যে প্রশ্নটি আমরা পড়লাম সেটি হচ্ছে যে কি, যে টেকসই উন্নয়নের শর্তাবলী কি কি, সেই বিষয়ে আমরা জানতে পারলাম। এরপরে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তো আমরা এটা অনার্স থার্ড ইয়ারও পড়েছি, জোট নিরপেক্ষ আন্দোলন, যাকে সংক্ষেপে ন্যাম বলা হয়। তো আমরা জানি যে জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছে যে কি, আমাদের ভাষায় যে কোন জোটের মধ্যে সম্পৃক্ত না হয়ে যখন নিরপেক্ষতার ভূমিকা পালন করা হয়, তাকেই জোট নিরপেক্ষ আন্দোলন বলা হয়। অর্থাৎ একটা বিষয়ের জন্য যখন কিছু ব্যক্তি নিজের স্বার্থ হাসিল করার জন্য কিংবা কোনো জোট যদি গঠন করা হয়, কোন জোটের অন্তর্ভুক্ত না হয়ে নিরপেক্ষভাবে যখন নিজে আন্দোলন করে, তখন তাকে জোট নিরপেক্ষ আন্দোলন বলা হয়, যাকে সংক্ষেপে ন্যাম বলা হয়, যার পূর্ণরূপ হচ্ছে যে নন এলিজেন্ট মুভমেন্ট। তো তোমাদের এমসিকিউ তে আসে জোট নিরপেক্ষ আন্দোলন কি? তো তোমরা লিখতে পারো যে কোন জোটের অন্তর্ভুক্ত না হয়ে যে রাষ্ট্র নিজের স্বাধীন চিন্তাধারার মাধ্যমে আন্দোলন কার্য পরিচালনা করেন, তাকে জোট নিরপেক্ষ আন্দোলন বলা হয়ে থাকে। আমি আবার বলছি, জোট নিরপেক্ষ আন্দোলন কি? যে কোনো রাষ্ট্র যখন কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে নিজে আন্দোলন পরিচালনা করে থাকে, তাকে জোট নিরপেক্ষ আন্দোলন বলা হয়ে থাকে। আর জোট নিরপেক্ষ আন্দোলনের সংক্ষিপ্ত রূপ কি? আনসার হচ্ছে নেম, NAM। আর এর পূর্ণরূপ হচ্ছে নন এলিজেন্ট মুভমেন্ট। তো জোট নিরপেক্ষ আন্দোলন কি এ বিষয়ে যেহেতু আমাদের আগেই ধারণা আছে, তো আমরা স্ক্রিনে কিভাবে লিখবো? স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধের সময়ে বিশ্বে একটি নিরপেক্ষ তৃতীয় ধারার সৃষ্টির লক্ষ্যে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়। অর্থাৎ বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে দ্বিমেরু ব্যবস্থার উত্থান থেকে সৃষ্টি হয় স্নায়ুযুদ্ধ। আমরা জানি 1939 সালে স্নায়ুযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল স্নায়ুযুদ্ধের মাধ্যমে। স্নায়ুযুদ্ধ কি? অর্থাৎ কোন ধরনের অস্ত্র নিক্ষেপণ, কোন ধরনের বোমা নিক্ষেপণ না করে মেধার যেই চাপ প্রয়োগ করা, মেধাতে অথবা চিন্তাতে অন্য কোনো রাষ্ট্রকে যখন চাপ প্রয়োগ করা হয়, তখন তাকে স্নায়ুযুদ্ধ বলা হয়ে থাকে। আর স্নায়ুযুদ্ধের ফলাফল হিসেবে বহু দেশ ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদীর কবল থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করে। তো এইসব নতুন রাষ্ট্রগুলোর লক্ষ্য ছিল কোনো জোটের মধ্যে না গিয়ে স্বাধীন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আন্তর্জাতিক বিশ্বে একটি নিরপেক্ষ তৃতীয় ধারা সৃষ্টির উদ্দেশ্যে কি করবেন? আন্তর্জাতিক রাজনীতির নিজস্ব স্থান করে নেবেন। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুইটি রাষ্ট্রের
সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি রাষ্ট্রের অবস্থান আমরা দেখতে পাই। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে সকল রাষ্ট্রগুলো ঔপনিবেশিক শাসন থেকে কিংবা সাম্রাজ্যবাদী থেকে মুক্তি লাভ করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়, তখন দেখা যায় যে যে নতুন রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করেছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা কোনো রাষ্ট্রের সাথে কি করব না, একাত্মতা পোষণ করব না, কোনো জোটের সাথে একাত্মতা পোষণ না করে আমরা নিজেরাই নিজেদের চিন্তা শক্তি দ্বারা একটা তৃতীয় ধারা সৃষ্টি করব, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন অথবা জোট নিরপেক্ষ সংঘ সৃষ্টি করব। এটি হচ্ছে যে জোট নিরপেক্ষ আন্দোলন। এরপর আমরা হেডিং দিতে পারি যে জোট নিরপেক্ষ আন্দোলন কি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে জোট নিরপেক্ষ আন্দোলনকে সংক্ষেপে ন্যাম বলা হয়, যার পূর্ণরূপ হচ্ছে নন এলিজেন্ট মুভমেন্ট। জোট নিরপেক্ষ তার অর্থ হচ্ছে কোন সামরিক জোটের সদস্য বা আজ্ঞাবহ না হয়ে স্বাধীনভাবে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ কোন জোটের সাথে, সামরিক জোটের সাথে সম্পৃক্ত না হয়ে স্বাধীনভাবে অর্থাৎ নিজ রাষ্ট্রের যে স্বাধীনতা আছে ওই স্বাধীনভাবে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। এই বিষয়টার সাথে আবার আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটির সাথে কি সম্পৃক্ত আছে। আমরা পড়েছিলাম যে পররাষ্ট্রনীতিতে বলা হয়েছিল যে পররাষ্ট্রনীতির মূল স্লোগান হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, তার ধারাবাহিকতা এটা। তো জোট নিরপেক্ষ তার অর্থ হচ্ছে অর্থাৎ জোট নিরপেক্ষ তার অর্থ হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন এবং সকল সামরিক জোটের বাইরে অবস্থান করা, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তৎকালীন বিশ্বের কিছু সুদূর প্রসারী শান্তিপ্রিয় মহান নেতা এই জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে থাকেন। এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রেক্ষাপটে গিয়ে তাহলে বর্তমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বের সংকটকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন এবং 1955 সালে ইন্দোনেশিয়ার বাদুঙে আফ্রো এশিয়া 29টি দেশের নেতৃবর্গ তৎকালীন বিশ্বের স্নায়ু যুদ্ধ হতে নিজেদের সরিয়ে রাখতে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম দেয়। তোমাদের প্রশ্ন আসে যে জোট নিরপেক্ষ আন্দোলন কত সালে গঠিত হয়? আনসার হচ্ছে 1955 সালে। আবার প্রশ্ন আসে জোট নিরপেক্ষ আন্দোলন বা নেম কোথায় প্রতিষ্ঠিত হয়? তাহলে আমরা লিখবো ইন্দোনেশিয়ার বাদুঙে আফ্রো এশিয়াতে। এরপরে আমরা লিখবো যে সাধারণভাবে জোট নিরপেক্ষতা হলো কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির এমন একটি কৌশল যার মাধ্যমে ওই কমিউনিস্ট বা পাশ্চাত্যের জোটভুক্ত না হয়ে যে কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের স্বার্থ অনুযায়ী মতামত প্রদান করা। অর্থাৎ বলা হচ্ছে যে পররাষ্ট্রনীতি, প্রত্যেক রাষ্ট্র তার নিজ নিজ পররাষ্ট্রনীতির আলোকে অন্য রাষ্ট্রের সাথে তার স্বার্থ অনুযায়ী কি করে থাকবেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে থাকবেন এবং ওই রাষ্ট্রের প্রয়োজনে মতামত প্রদান করে থাকবেন নিজ স্বার্থের দিকে খেয়াল রেখে, তাকেই জোট নিরপেক্ষতা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে প্রকৃত অর্থে জোট নিরপেক্ষতা আন্তর্জাতিক আইনে বর্ণিত ধারণা হতে সম্পূর্ণ পৃথক একটি ধারণা। বরং এই জোট নিরপেক্ষতা হচ্ছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণ বৈষম্যবাদ ও জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে এক আন্দোলন যার ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ অবস্থান। তাহলে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের এই বিষয়টি দেখতে পারি। আরেকটা বিষয় নোট করো যে জোট নিরপেক্ষ আন্দোলনে বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 116 জন, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান সদস্য সংখ্যা 116। এমসিকিউ যদি আসে যে জোট নিরপেক্ষ আন্দোলনে বর্তমান সদস্য সংখ্যা কত, আমরা লিখবো 116। এরপরে আমরা একজন মনীষীর সংজ্ঞা নিব। ওই মনীষীর সংজ্ঞায় আমরা বলতে পারি যে জে.ডব্লিউ. বার্টন এর মতে প্রচলিত অর্থে জোট নিরপেক্ষতা বলতে এমন পররাষ্ট্রনীতি অনুসরণ করাকে বোঝায় যা কোনো কমিউনিস্ট বা পাশ্চাত্য জোটের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা জোট নিরপেক্ষতা আন্দোলনে এই বিষয়গুলো দিয়ে পরিবেশে সুতরাং উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জোট নিরপেক্ষতার প্রকৃত অর্থ হচ্ছে পরাশক্তি বা সামরিক জোটের আজ্ঞাবহ না হয়ে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তোলা। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে জোট নিরপেক্ষ আন্দোলন কি, আমরা এইভাবে করে আমরা প্রশ্নটা পার্ট বির প্রশ্নটা সমাপ্ত করব।
এখান থেকে পার্ট এর জন্য আমি কিছু প্রশ্ন বলেছিলাম, তার মধ্যে 1 নম্বর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের সংক্ষিপ্ত রূপ কি? আনসার হচ্ছে নেম। নেমের পূর্ণ রূপ কি? তাহলে আনসার হবে যে কি নন এলিজেন্ট মুভমেন্ট। নেম কত সালে গঠিত হয়? 1955 সালে। নেম কোথায় প্রতিষ্ঠিত হয়? আমরা লিখবো ইন্দোনেশিয়ার বাদুঙে। এবং নেমের বর্তমান সদস্য সংখ্যা কতজন? 116 জন। তাহলে এই জোট নিরপেক্ষ আন্দোলন কি বা জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বুঝে যদি আসে, আমরা এইভাবে সমাপ্ত করি। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি আমাদের আছে সেটি হচ্ছে ওআইসি এর লক্ষ্য উদ্দেশ্য সমূহ কি? ওআইসি এর লক্ষ্য উদ্দেশ্য সমূহ কি কি? তো আমরা এখন ওআইসি এর লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করব। এই বিষয়টাও আমরা অনার্স থার্ড ইয়ারে পড়েছিলাম শান্তি ও সংঘর্ষ অধ্যায়ে। তো ওআইসি সম্পর্কে আমরা লক্ষ্য উদ্দেশ্য জানার আগে একটু ইতিহাস জানবো যে ওআইসিটা কিভাবে সৃষ্টি হয়েছে কিংবা কি কারণে সৃষ্টি হয়েছে। তো আমরা সকলে জানি যে ওআইসি এর পূর্ণ রূপ হচ্ছে যে কি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যাকে সংক্ষেপে ওআইসি বলা হয়। তো এখানেও তোমাদের এমসিকিউ আসে যে ওআইসি এর পূর্ণ রূপ কি? তাহলে আনসার হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো আমরা জানি এই ওআইসি সংগঠনটি হচ্ছে, প্রতিষ্ঠানটি হচ্ছে মূলত একটা ইসলামিক সংগঠন, অর্থাৎ মুসলমানদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে মূলত এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়ে থাকে ওআইসি। তো এই ওআইসি এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মূলত মানুষের মধ্যে, মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সংহতি সৃষ্টি করা, অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মধ্যে, সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যতা এবং সংহতি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে মূলত এই ওআইসিটা গঠিত হয়ে থাকে। যার পিছনে মূল কারণ হচ্ছে মুসলমানদের বারে বারে নির্যাতিত হওয়ার যে ঘটনা বিশ্বের মধ্যে ঘটছে, এই মুসলমানদের নির্যাতিত ঘটনার হাত থেকে রক্ষা করার জন্যই মূলত এই ওআইসিটা গঠিত হয়ে থাকে। তো এই ওআইসি এর ধারণাটা কিভাবে মানুষের মাথায় আসলো সে বিষয়ে আমরা একটু করে আলোচনা করে মূল প্রশ্নে চলে যাব। তো আমরা জানি যে 1967 সালের 5 জুন ফিলিস্তিনকে কেন্দ্র করে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ আরম্ভ হয়েছিল এবং এরপরে 1969 সালের 21শে আগস্ট ইসরায়েলে অবস্থিত ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আল আকসায় অগ্নিসংযোগ করা হয়। লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। 1969 সালের 21শে আগস্ট ইসরায়েল জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আল আকসায় অগ্নিসংযোগ করে, যা সমগ্র বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। এরই পরিপ্রেক্ষিতে মূলত ওআইসি গঠিত হয়ে থাকে। অর্থাৎ বলা হচ্ছে 1967 সাল থেকে মূলত ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধ আরম্ভ হয় ফিলিস্তিন এবং ইসরায়েলের সাথে। তো দেখা যায় যে ফিলিস্তিনের মধ্যে সারা বিশ্বের মুসলমানদের যে কেবলা ছিল, যে আল আকসা মসজিদ, ওই আল আকসা মসজিদে দেখা যায় ফিলিস্তিন কি করে থাকেন 1969 সালের 21শে আগস্ট ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে আক্রমণ পরিচালনা করে থাকেন। তো যখন এই মসজিদে যুদ্ধ আক্রমণ পরিচালনা করে থাকেন তখন সমগ্র মুসলমান উত্তেজিত হয়ে পড়েন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা কি হয়ে থাকেন, উদ্বিগ্ন হয়ে পড়েন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা প্রস্তুত নিতে থাকেন। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, মুসলমানদের অধিকার আদায় করার জন্য এবং মুসলমানদের যে পবিত্র স্থানগুলো রয়েছে এই স্থানগুলোকে সংরক্ষিত করার জন্য মূলত 14টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত করেন এই আক্রমণের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ ইসরায়েলের জেরুজালেমে যখন মুসলমানদের যে মসজিদুল আল আকসায় আক্রমণ পরিচালনা করে থাকেন, তখন এরই অবস্থার পরিপ্রেক্ষিতে 25শে আগস্ট কি করে থাকেন, অর্থাৎ 21শে আগস্ট আক্রমণ পরিচালনা করা হয় এবং 25শে আগস্ট কায়রোতে 14টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এক জরুরি বৈঠকে মিলিত হয়ে থাকেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে মসজিদুল আল আকসায় যে আক্রমণ পরিচালনা করেছেন এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং তিনি প্রস্তাব করেন যে কি তারা এই 14টি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করেন যে কি মুসলমানদের মধ্যে ঐক্যতা আনয়নের মাধ্যমে মুসলমানদের যেই পবিত্র স্থানগুলো রয়েছে এই পবিত্র স্থানগুলো তাদেরকে রক্ষা করতে হবে। এবং পরবর্তী সময়ে 1969 সালের 22 এবং 25 তারিখ ঐতিহাসিক একটি সম্মেলন, 3 দিন ব্যাপী একটি ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মধ্যে 25টি মুসলিম দেশ কি করে থাকেন, অংশগ্রহণ করে থাকেন এবং এই অংশগ্রহণের মাধ্যমে মূলত এই ওআইসিটা গঠন করা হয়ে থাকে। এবং পরবর্তী সময়ে দেখা যায় যে কি এই ওআইসি গঠনের মাধ্যমে মুসলমানদের বিভিন্ন পবিত্র যে স্থানগুলো রয়েছে এই পবিত্র স্থানগুলো
সংরক্ষণ করা হয় এবং বর্তমানে মুসলমানদের সদস্য সংখ্যা হচ্ছে 57। অর্থাৎ প্রতিষ্ঠাকালীন সময়ে মুসলমানদের সদস্য পরে মুসলমানদের রাষ্ট্রের সংখ্যা ছিল 25টি এবং বর্তমানে এওআইসি এর সদস্য সংখ্যা হচ্ছে 57 এবং বর্তমান সর্বপ্রথম ওআইসি এর মহাসচিব ছিলেন টেংকু আব্দুর রহমান। এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবং ওআইসি এর প্রথম মহাসচিব ছিলেন টেংকু, মালয়েশিয়ার টেংকু আব্দুর রহমান। তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো পাই সেটা হচ্ছে যে কি, যে ওআইসি কত সালে গঠিত হয়? 1969 সালে ওআইসি গঠিত হয়ে থাকে। এরপরে প্রশ্ন আসে যে মসজিদুল আল আকসাই কত তারিখে, মানে কখন আক্রমণ পরিচালনা করেন? তাহলে 1969 সালের 21শে আগস্ট। আবার প্রশ্ন আসেন যে মসজিদুল আল আকসা কোথায় অবস্থিত? আবার তোমাদের ভাই বাবুরও জিজ্ঞাসা করে যে ওআইসিটা কেন গঠন করা হয়েছিল, তখন সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই বিষয়গুলো টানতে হবে যে 1967 সালের 5 জুন ফিলিস্তিনকে কেন্দ্র করে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়, অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হয়। পরবর্তী সময় 1969 সালে 21শে আগস্ট ইসরায়েলে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আল আকসায় মুসলমানদের যেটি প্রথম কেবলা, সেখানে যখন আক্রমণ পরিচালনা করা হয় তখন মুসলমানদের মধ্যে একটা উদ্দীপ সৃষ্টি হয় এবং মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা করা এবং মুসলমানদের বিভিন্ন পবিত্রতম স্থান কি করার জন্য, রক্ষা করার জন্য এই ওআইসিটা গঠন করা হয়েছিল। এভাবে করে শেষ করতে পারো। এবং ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা কি? তাহলে আমরা আনসার দিব 57। তাহলে এখানে এমসিকিউ অনেকগুলো আমরা পেলাম যে ওআইসি এর পূর্ণরূপ কি, তারপরে হচ্ছে যে ওআইসি এর কত সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমান সদস্য সংখ্যা কি, তারপরে মসজিদুল আল আকসা কোথায় অবস্থিত, কত সালে আক্রমণ পরিচালনা করা হয়, এই বিষয়গুলো একটু ভালো করে তোমরা দেখে নিবে। এরপরে আমরা যে প্রশ্ন, আমাদের যে মূল প্রশ্ন, যে ওআইসি এর লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করো। তো ওআইসি এর লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমরা প্রাসঙ্গিকতা দিব। ওখানে আমরা লিখতে পারি 1967 সালের 5 জুন ফিলিস্তিনকে কেন্দ্র করে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ আরম্ভ করে। এরপর 1969 সালের 21শে আগস্ট ইসরায়েল জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আল আকসায় অগ্নিসংযোগ করে, যা সমগ্র বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। এরই প্রতিক্রিয়া হিসেবে ওআইসি গঠিত হয়। এভাবে প্রাসঙ্গিকতা দিয়ে এরপরে আমরা ওআইসি এর লক্ষ্য উদ্দেশ্য আমরা লিখবো যে ওআইসি এর পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি এর বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামী সংহতি বৃদ্ধি করা। ইসলামী সংহতি বৃদ্ধি করা। 2 নম্বর হচ্ছেন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং অন্যান্য ক্ষেত্রেও সমূহের সহযোগিতা সংহত করা এবং অভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিজেদের মধ্যে সলা পরামর্শ করা। অর্থাৎ মুসলমানদের যে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, ওই রাষ্ট্রগুলো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক সহ অন্যান্য ক্ষেত্রে যাতে উন্নয়ন সাধিত করে, সেজন্য বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হয়ে বিভিন্ন সলা পরামর্শ করাও ওআইসি এর মূল লক্ষ্য উদ্দেশ্য। এরপরে বলা হচ্ছে সকল প্রকার বর্ণ বৈষম্যের মূল উচ্ছেদ এবং সব রকম ঔপনিবেশিক বিলোপ সাধনের চেষ্টা করা। অর্থাৎ ওআইসি শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যতা আনয়নের জন্য সৃষ্টি হয়নি। ওআইসির মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে বর্ণ বৈষম্য দূরীকরণ করা এবং সাথে সাথে সব রকমের যে ঔপনিবেশিক শাসন রয়েছে, ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে সুষ্ঠু শাসন কার্য পরিচালনা করাই ওআইসি এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে হচ্ছে সুবিচার ভিত্তিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন। এরপরে হচ্ছে পবিত্র স্থান সমূহের নিরাপত্তা বিধানের সংগ্রামকে সমন্বিত করা এবং ফিলিস্তিন জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা এবং তাদের অধিকার আদায় ও দেশ মুক্ত করার কাজে সাহায্য প্রদান করা। এরপরে হচ্ছে মুসলমানদের মান, মর্যাদা, স্বাধীনতা ও জাতীয় অধিকার সংরক্ষণের সকল প্রকার সংগ্রাম মুসলিম জনগণকে শক্তি যোগানো। তারপরে বলা হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহ এবং অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং ওআইসি গঠনের পিছনে মূল এই লক্ষ্যই উদ্দেশ্য নিহিত ছিল। অর্থাৎ মূল উদ্দেশ্য যেটি ছিল সেটি হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহ এবং অন্যান্য দেশের মধ্যে মূলত সাহায্য সহযোগিতার মাধ্যমে কি করে থাকা, একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র একে অপরকে বিপদের সময় কি করবে, সহযোগিতা প্রদান করবে। এটাই ছিল ওআইসি এর প্রধান লক্ষ্য। তাহলে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ওআইসি আন্তর্জাতিক রাজনীতিতে কতটা সফল হয়েছে তার গুরুত্বের সাথে পর্যালোচনা করে কিভাবে একে আরো বেশি কার্যকর করা যায়
এবং সুসংহত করা যায় সেই লক্ষ্যে মূলত কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমরা 3টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করেছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে কি, যে টেকসই উন্নয়নের পূর্ব শর্ত সমূহ কি কি। 2য় নম্বর প্রশ্ন আলোচনা করেছি যে জোট নিরপেক্ষ আন্দোলন নেম কি, বা বলতে জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো, এবং সর্বশেষ হচ্ছে যে কি ওআইসি এর লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করো। তাহলে এই 3টা প্রশ্নের মাধ্যমে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।